হস্টেলের মেয়েরা হস্টেলে থেকে অসুস্থ হয়ে পড়লে বিহানের মাথা ফেটে দেয় অভিভাবকরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস পানিগুলো ব্যাকটেরিয়া আছে কিনা এটা টেস্ট করার জন্য ল্যাবে নিয়ে আসে। সেখানে সে পরীক্ষা করতে থাকে। তখনই প্রিন্সিপাল স্যার বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, কি ভাবছো, কি এখানে এখানে কি দেখছো বলো তো। তখনই এ কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, স্যার দেখুন, এটাতে এটাতে 100% ব্যাকটেরিয়া আছে। এখানে এখানে আমি এটা পরীক্ষা করার জন্যই নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এখানে এসে আমি দেখতে পেলাম সত্যি সত্যি এই জলে ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়ার কারণে এভাবে এভাবে হস্টেলের স্টুডেন্টরা সবাই প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। এবার যে করে হোক আমাকে আমাকে এই সব কিছুর মোকাবেলা করতে হবে, আমাকে সবকিছুর প্রতিরোধ করতে হবে। তখন এ কথা শুনে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, কম্পাস তুমি চিন্তা করো না, একদম চিন্তা করবে না, সবকিছু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক হতেই হবে। তখনই কম্পাস বলতে থাকে, একদম ঠিক বলেছেন আপনি, আমাকে সবকিছু ঠিকঠাক করতেই হবে, তা না হলে কি করে হবে। যদি আমি সবকিছু ঠিকঠাক করতে না পারি তবে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের নোবেল ফিউচার অফ কলেজের। এরপরে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, কম্পাস সত্যি তুমি অনেক জিনিয়াস, কিন্তু এখন এখন কি করবে তুমি। তখনই কম্পাস বলতে থাকে, আমরা ওখানে একটা ফিল্টারের ব্যবস্থা করব। এদিকে এদিকে দেখা যায় অরেন বাড়িতে এসে চিন্তিত অবস্থায় বসে আছে আর বিহান ও ঋতুজার কথাগুলো ভাবছে। তখনই মোহিনী এসে এক গ্লাস পানি দিয়ে জল দিয়ে অরিনকে বলতে থাকে যে, কি ব্যাপার অরিন, এভাবে এভাবে চুপচাপ থাকলে কি করে হবে বলো। এভাবে চুপচাপ থাকাটা তো মানায় না, তাই না। এভাবে চুপচাপ থাকবে না তুমি, একদম একদম চুপচাপ থাকবে না। তখনই দেখা যায় অরিন বলতে থাকে, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না মোহিনী, তুমি বুঝতে পারছো আমাকে এভাবে এভাবে ওরা কলেজ থেকে অপমান করে তাড়িয়ে দিল, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওখানে তো আমারও অধিকার আছে, তাই না। তবে কেন আমাকে ওরা তাড়িয়ে দেবে বলো। আমি তো ওখান থেকে চলে আসার কথা ছিল না। ওখানে যেমন যেমন ছোটদা ভাই বড়দা ভাইয়ের অধিকার আছে, সেখানে তো আমারও অধিকার আছে, তাই না। ওখানে তো আমারও বাবার অনেকটাই অনেকটাই সম্পত্তি আছে। তবে কেন আমাকে ওখানে কোনোভাবে ঢুকতে দেওয়া হলো না, আমাকে ওখান থেকে বের করে দেওয়ার মানেটা কি। তখনই মোহিনী বলতে থাকে, তুমি বুঝতে পারছো না যে ওখান থেকে তোমাকে কেন বের করে দিয়েছে। ওনারা যেহেতু তোমাকে ওখান থেকে বের করে দিয়েছে, ওনারা চাইছেন না তুমি যাতে ওই বিজনেসে জয়েন করো। তবে তুমি একটা কাজ করে দেখতে পারো, তুমি তুমি দরকার হলে ওখানে জয়েন না করে তুমি একটা কাজ করতে পারো। যেমন যেমন তুমি এই সবকিছু বাদ দিয়ে তুমি তোমার বাবা আর তোমার জেঠুমনির সঙ্গে কথা বলে কিছু টাকা চাইতে পারো। সেই টাকাগুলো দিয়ে নিজের বিজনেস শুরু করতে পারো। তখন দেখা যায় অরিন বলতে থাকে, একদম ঠিক বলেছো। এদিকে দেখা যায় পৃথা পৃথা অস্থির হয়ে থাকলে তখনই সবাই বলতে থাকে, কি ব্যাপার, তুমি এতটা অস্থির হয়ে আছো কেন, কি হয়েছে তোমার, সত্যি করে বলো তো। তখনই পৃথা বলতে থাকে, অরেন ছেলেটা এখনো এলো না, কোথায় আছে কি করছে কে জানে, রাগ করে কোথায় বা গেল। তখনই দেখা যায় রুদ্র বলতে থাকে, কাকিমণি আমি তো একটু আগে দেখলাম অরেন সোজা মোহিনীর ঘরে ঢুকে গেল, অরেন তো বাড়িতে ফিরেছে। কথা শুনে আরো রেগে যায় পৃথা। পৃথা বলতে থাকে, ছেলেটাকে বলিহারি, বাড়ি ফিরেছে, আগে নিজের ঘরে যাবে, ফ্রেশ হবে, ড্রেস চেঞ্জ করবে, তারপরেই না মোহিনীর ঘরে যাবে, তাই না। এভাবে এভাবে শুধু বউ বউ করে পাগল হয়ে থাকলে কি আর হয়। আমি ওখানে যাচ্ছি, দেখাচ্ছি মজা। এরপরে দেখা যায় সবাই মিলে আটকে দেয় পৃথাকে। তখন পৃথা বলতে থাকে, আমার ছেলেটাকে মেয়েটা একদম একদম শোষে নিয়েছে। আমার ছেলেটা এখন মেয়েটাকে ছাড়া কিছুই বোঝে না। ওই মেয়েটার কথা মতোই ওঠে, মেয়েটার কথা মতোই বসে। আমার ছেলেটা একদম আমার থেকে দূরে চলে গেছে। এরপরে দেখা যায় এদিকে মোহিনী অরিনকে ক্রমশ বলতে থাকে, তুমি তোমার বাবা ও জেঠুমনির সঙ্গে কথা বলে ওনাদের থেকে কিছু টাকা নাও। সেই টাকা দিয়ে তুমি একটা বিজনেস শুরু করো, নিজের বিজনেস চালু করো, ওখানে তুমি ইনভেস্ট করো। তখন এই কথা শুনে অরেন বলতে থাকে, মোহিনী তুমি একদম ঠিক বলেছো, তুমি আমার পাশে থাকবে তো আমি যদি বিজনেসটা চালু করি। তখনই মোহিনী বলতে থাকে, হ্যাঁ অরেন, তুমি চিন্তা করো না, এই বিজনেসটা হবে তোমার আর আমার, আমরা দুজনে মিলে বিজনেসটা দাঁড় করাবো, দাঁড় করিয়ে সবাইকে দেখিয়ে দেব তোমারও যোগ্যতা আছে। এদিকে দেখা যায় কম্পাস ছাদে চলে এসেছে ফিল্টার তৈরির জন্য। তখন তখন বিহান প্রিন্সিপাল স্যার জিৎ সবাই মিলে ছাদে এসে পড়ে। তখন কম্পাসকে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, সত্যি কম্পাস, তোমার কোনো তুলনা হয় না, তোমার মেয়ে প্রত্যেকটা বাবা মার ঘরে থাকা প্রয়োজন, তোমার মতো বৌমা প্রত্যেকটা ঘরে থাকা প্রয়োজন, তোমার মতো ওয়াইফ প্রত্যেকটা ঘরে থাকা প্রয়োজন, কিন্তু কিন্তু তোমার মতো মেয়ে কয়জনই বা পায় বলো। তখন এই কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি কি যে বলেন না। তখনই জিৎ বলতে থাকে, কম্পাস আমারও কেমন যেন খারাপ খারাপ লাগছে, আমি
হয়তোবা কলেজে ওই যে হোস্টেলে গিয়েছিলাম তখন হয়তো ওই জলটা খেয়ে নিয়েছিলাম, তার কারণে এমনটা হয়েছে। এরপরে এরপরে কম্পাস কম্পাস এই কথা শুনে অবাক হয়ে যায়। তখনই বিহান মনে মনে বলতে থাকে, এই ছেলেটা মিথ্যে নাটক করছে কম্পাসের সিম্প্যাথি পাওয়ার জন্য, দেখো আমি কি করি। এরপরে এরপরে দেখা যায় বিহানও নাটক করতে শুরু করে আর বলতে থাকে, কম্পাস, আমারও আমারও শরীরটা বেশ খারাপ লাগছে, পেটের মধ্যে কেমন মোচড় দিচ্ছে, আমিও হয়তোবা মিটিং এর সময় এখানকারই জল খেয়েছিলাম। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আপনিও না ন্যাকামো করবেন না। আপনি কিভাবে এখানকার জল খাবেন? আপনাদের ওখানে তো সব মিনারেল ওয়াটার ছিল, আপনি কি করে এখানকার জল খেতে পারেন বলুন তো? তখন এ কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, ও তাই, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছি। এরপরে এরপরে দেখা যায় জিতকে একটি জায়গায় বসিয়ে দেয় কম্পাস, সেখানে বসিয়ে শুদ্ধ পানি খাওয়ায় আর বলতে থাকে, তুই ওখানে বসে থাক, তোকে আজকে আর কোনো কাজ করতে হবে না, সবটা আমরা আমরা দেখে নেব, আমি আমি নিজেই সামলে নেব, তোকে আর কিচ্ছু করতে হবে না। এরপরে এরপরে দেখা যায় আড়াল থেকে সবকিছু দেখতে থাকে মোনালিসা ও তার টিম। মোনালিসাকে তার টিম বলতে থাকে, সত্যি মেয়েটা কিন্তু এবারও বাজিমাত করে ফেললো। তখনই দেখা যায় মোনালিসার টিম ও মোনালিসা বলতে থাকে, করতে দে না, এটুকু এটুকু বাজিমাত করতে দে, দেখবি দেখবি আর কটা দিন পরে ওর মুখের যে হাসিটা না, সে হাসিটা এমনিতে ফুস হয়ে যাবে। এমন একটা ব্যবস্থা করেছি, যেটা যেটা যদি সত্যি সত্যি আমি কমপ্লিট করতে পারি, ওই মেয়েটাকে কি করে কাঁদাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তোরা তোরা আমাকে হেল্প করবি বল। তখনই দেখা যায় মোনালিসার বন্ধুরা বলতে থাকে, হ্যাঁ বল, কিভাবে সাহায্য করতে পারি। এরপরে মোনালিসা সবকিছু বুঝিয়ে বলে যে কলেজ থেকে কম্পাস যে সিটে পরীক্ষা দেবে সেখানে মোনালিসার নাম থাকবে, আর যেখানে যেখানে মোনালিসা দত্ত পরীক্ষা দেবে সেখানে কম্পাসের নাম থাকবে। কোশ্চেন শিটটা চেঞ্জ করে দিতে হবে। আমি আমি কম্পাসের খাতায় পরীক্ষা দেবো আর কম্পাস আমার খাতায়। আর তো বুঝতেই পারছিস আমি কিরকম পড়াশোনা করি। আমি তো পড়াশোনা করি না, তাই কম্পাসের রেজাল্টটাও ভালো হওয়ার কোনো চান্স নেই। আর কম্পাস তো ব্রিলিয়েন্ট, ও তো অবশ্যই রেজাল্ট ভালো করবে, তাই সেই রেজাল্টটা আমার কাছে আসবে। তখন মোনালিসা বলতে থাকে, বল তোরা আমাকে হেল্প করবি তো? তখনই দেখা যায় দুজনেই মুখ ছোট হয়ে গেলে তখন মোনালিসা বলতে থাকে, আসলে আসলে কম্পাসকে তো হারাতে হবে বল, কম্পাসকে হারাতে না পারলে তো আর কোনোভাবে হচ্ছে না, তাই আমাদের এটা করতেই হবে। তখনই দুজনেই বলতে থাকে, ঠিক আছে মোনা, তুই একদম চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি, আমরা তোর পাশে ছিলাম আর পাশে থাকবো, একদম ভাববি না। এরপরে দেখা যায় অরেন ড্রেস চেঞ্জ করে নিচে আসে। তখন অরেনের ড্রেস চেঞ্জ করা দেখে খুশি হয়ে যায় পৃথা। পৃথা মনে মনে বলতে থাকে, আমি আমি যে ড্রেসটাতে ওই মাদুলিটা রেখে এসেছিলাম, অরিন সেই ড্রেসটাই পরেছে, ঠিক আছে, এখন আর বেশি কথা বললে চলবে না। এবার হয়তোবা একটু পরে সবকিছুর রিয়াকশন শুরু হয়ে যাবে। এরপরে অরিন এসে কিঞ্জলকে বলতে থাকে, বাবা, আমার কিছু বলার আছে, আমি কিছু বলতে চাই, আমার আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। এই কথা শুনে কিঞ্জল বলতে থাকে, আমি তো তোর কথা শোনার জন্য অপেক্ষা করছি, বল কি বলবি। তখনই অরিন বলতে থাকে, আমি কলেজের ব্যাপারে কথা বলতে চাই। তখনই মাহি বলে ওঠে, কলেজের ব্যাপারে তুই কি কথা বলবি? তখনই কিঞ্জল বলতে থাকে, তুই চুপ কর মাহি, আমাকে কথা বলতে দে। এরপরে দেখা যায় অরিনকে কিঞ্জল বলতে থাকে, কি বলবি তুই বলতে পারিস, আমি শুনছি। তখনই এ কথা শুনে দেখা যায় অরিন বলতে শুরু করে, এদিকে এদিকে কম্পাস দেখতে থাকে সবকিছু ঠিকঠাক ভাবেই চলছে। তখন বিহান বলতে থাকে, কম্পাস, সবকিছু ঠিকঠাক হবে তো? এভাবে এভাবে কি সব সলভ হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না? তখনই কম্পাস বলতে থাকে, না বিহান স্যার, আমার বিশ্বাস আর কোনো ঝামেলা হবে না, কারণ কারণ আমি আমি ফিল্টার লাগিয়ে দিয়েছি। ফিল্টার লাগিয়ে দিলে তবে তবে পানিটা তো একদম ফিল্টার হয়ে বেরোবে, ওই পানিতে আর কোনো জীবাণু থাকবে না, ওটা জীবাণুমুক্ত পানি হবে। এদিকে অরিন বলতে থাকে, আমি আমি কলেজে গিয়েছিলাম, কলেজে গিয়ে আমি আমি জেম্মা আর ছোটদা ভাইয়ের সঙ্গে কথা বলেছি, কিন্তু ওনারা আমাকে ওখান থেকে যেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে তা বলার মতো না বাবা। তখন এ কথা শুনে রুদ্র বলতে থাকে, অরিন, তুই এমন কেন করছিস ভাই? আমরা তো তোকে এরকম করে মানুষ করিনি, এরকম করে শিক্ষা দেইনি, কাকিমণি তো তোকে এরকম শিক্ষা দেয়নি, তবে এমন কেন করছিস? তোর যখন যখন কলেজে জয়েন করার ইচ্ছে, তখন আমাদের বলতি, আমরা আমরা আগে থেকে বোর্ড মিটিং এ একটা একটা ডায়েরি করতাম, সেখান থেকে ওরা সিলেক্ট করলে তোর কোন পদে বসাবে সে ব্যাপারটা দেখলে আমরা তোকে নিজেরাই ডেকে নিতাম। তুই এভাবে হুটহাট করে বোর্ড মিটিং এ যাওয়া যায় না ভাই, এটা তোকে বুঝতে হবে। হঠাৎ করে ওরা ওরা বোর্ড মিটিং এ কাউকে অ্যালাউ করবে না, এটা তো শুধু আমাদের একার বিজনেস নয়, এখানে আরো অনেকজন আছে, তাদের সঙ্গেও তো আমাদের আমাদের মতের মিল হতে হয়, তাই না? তো তুই বুঝতে বুঝতে পারছিস না কেন? তুই তো আগে থেকেই সবটা জানতি। তখনই কিঞ্জল বলতে থাকে, শোন অরিন,
তোকে আমি এতটা এতটা ভাবিনি। তুই যেভাবে যেভাবে এখন শুরু করেছিস, আমি সত্যি বলছি তোকে আমি কখনো ভাবিনি যে তুই এতটা নিচে নামতে পারিস, তুই পরিবারের বিরুদ্ধে গিয়ে এরকম কথা বলতে পারিস। আমি তো শুনলাম যে তুই তুই বৌদি ও বিহানকে বলেছিস যে বৌদি নাকি চায় যে শুধু রুদ্র আর বিহানকে সবকিছু দিতে। এদিকে দেখা যায় নিচে অনেক হই হুল্লোড় করলে তখন বিহান এসে বলতে থাকে, আপনারা এত চিৎকার চেঁচামেচি কেন করছেন? তখনই সবাই বলতে থাকে, আমাদের মেয়েরা হোস্টেলে আছে, ওরা অসুস্থ হয়ে পড়েছে, আর আপনারা আমাদের জানানোর প্রয়োজন বোধ করলেন না। এটা এটা কেমন কথা? আপনারা যদি নাই জানাবেন, তবে তবে যদি আমাদের মেয়েদের কোনো ক্ষতি হয়ে যায়, কে সেই দায়ভার নেবে? আপনারা কি নিতে পারবেন বলুন? নিতে পারবেন আপনারা? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, জিৎ আমার মনে হচ্ছে ওখানে আমার যাওয়াটা প্রয়োজন, ওখানে বিহান স্যার একা একা সামলাতে পারবে না। তখনই জিৎ বলতে থাকে, কম্পাস তোর কাজে আগে মন দেওয়া দরকার, তোর কাজটা শেষ কর, তারপরে তুই ওখানে যাবি। এখনই ওখানে গিয়ে কোনো সলভ হবে না, আরো উল্টো ঝামেলায় পড়ে যাবি। তখনই এদিকে দেখা যায় বিহান সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আপনারা আপনারা প্লিজ উত্তেজিত হবেন না। কিন্তু কেউ বুঝতে চায় না, সবাই সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন বিহান বলতে থাকে, আপনারা বুঝতে পারছেন না, আপনারা আপনারা মোটেও বুঝতে পারছেন না আমরা কি বলতে চাইছি। তখন সেখানে থাকা একটি বৃদ্ধ লোক বলতে থাকে, আচ্ছা তোমরা তোমরা যা বলতে চাইছো আমরা বুঝতে পারবো, কিন্তু কিন্তু বলো তোমরা কি এখনো কোনো কোনো মেকানিক্স নিয়ে এসেছো? না, নিয়ে আসোনি, এখনো সবকিছু ঠিকঠাকই আছে, তাই না? তখনই দেখা যায় এদিকে প্রিন্সিপাল ম্যাম ও প্রিন্সিপাল স্যার ও ম্যাম দুজনে ঋতুজাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঋতুজাকে ফোনে পায় না। তখনই তখনই অবাক হয়ে যায় প্রিন্সিপাল স্যার। এদিকে মোনালিসা হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি এবার এবার বিহানদের এমন অবস্থা করবে না এরা, তো ও কখনোই আর এভাবে মুখ তুলে তাকাতে পারবে না। কম্পাস তুমি কি ভেবেছিলে এতটা জিনিয়াস হয়ে যাবে? কিছুতেই হতে পারবে না। এদিকে দেখা যায় বিহান যখনই তাদেরকে আটকাতে যায়, ঠিক তখনই বিহানকে ধাক্কা মেরে মাথা ফেটে দেয় লোকগুলো। বিহানের মাথা থেকে অঝরে রক্ত পড়ছে। বিহান বিহান মাথা চেপে ধরে সেখানে দাঁড়াতে পারছে না, ঢুলছে আর আর দেওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করছে। এরপরে দেখা বিহানের চিৎকার শুনে বিহানের চিৎকার শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই ছুটে আসে কম্পাস। কম্পাস এসে বলতে থাকে, বিহান স্যার আপনি ঠিক আছেন তো? আপনার আপনার কিছু হয়নি তো? আমি আপনার কিছু হতে দিতে পারি না, কিছু হবে না আপনার, আমি আছি তো। আমি আপনাকে আমি আপনাকে রক্ষা করবো। জি, বিহান স্যারকে একটু ধর, আমি ওদেরকে শান্ত করছি। এরপরে এরপরে দেখা যায় লোকগুলোকে সামনে গিয়ে কম্পাস সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে, আপনারা অযথা এভাবে উত্তেজিত কেন হচ্ছেন? আপনারা কেন এরকম করে বাড়াবাড়ি করছেন? আমরা কি জানতে পারি? আপনাদের বাচ্চারা একদম সেফ আছে, আপনাদের বাচ্চাদের কোনো ক্ষতি হয়নি। আর আমি একজন এই কলেজের স্টুডেন্ট, কিন্তু আমি এসব কাজ খুব ভালো করেই পারি, তাই আমি নিজেই এই সব কিছু হ্যান্ডেল করেছি। দেখুন, আমি একটা ফিল্টার লাগিয়ে দিয়েছি, এবার আর কোনো ক্ষতি হবে না। আর আপনারা যেটা করতে চাইছেন সেটা কিন্তু একদম করার চেষ্টা করবেন না। তখন তখন সবাই বলতে থাকে, তুমি একজন স্টুডেন্ট, তুমি কি এসব কাজ পারো? তখনই কম্পাস বলতে থাকে, আপনারা আমার রেকর্ড দেখতে পারেন, আপনারা সবার কাছে জানতে পারেন আমার কোনো সমস্যা নেই, আমি কি করতে পারি। আমি যেটা করতে পারি সে যে যে পারবো সেটাতেই হাত দিয়ে, আর যেটা করতে পারবো না সেটা আমি হাত দিয়ে ছুঁয়েও দেখি না। এরপরে এরপরে দেখা যায় এদিকে মোনালিসা বিহানের রক্ত পড়ছে দেখে সহ্য করতে পারে না। তখনই ভিকি বলতে থাকে, কি ব্যাপার মোনা, তোর তো এখন বিহান স্যারের কাছে যাওয়া দরকার, তাই না? এভাবে কেন এখানে দাঁড়িয়ে আছিস? এদিকে এদিকে কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার অ্যাম্বুলেন্স ডাকবো, হসপিটালে যাবেন? তখনই বিহান বলতে থাকে, না কম্পাস, সেরকম কিছু হয়নি, আমার আমার হসপিটালে হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে মোনালিসা বলতে থাকে, দেখতে পাচ্ছিস না বিহান কম্পাসের ভালোবাসায় আমাকে ভুলে গেছে, তো আমি ওখানে ওখানে গিয়ে কি করব? ওখানে যাওয়ার আমার তো কোনো প্রয়োজন নেই। ওখানে গিয়ে আমি কি কি করতাম বল? আমাকে তো বিহান পাত্তাই দেবে না। এদিকে এদিকে দেখা যায় লোকগুলো বলতে থাকে, আপনারা আপনারা আমাদের মেয়েদের কি হসপিটালে পাঠিয়েছেন নাকি ডক্টর এনেছেন? ডক্টর তো এখনো আসেনি, এসেছে কি? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ ডক্টর ডক্টর এসেছে, কাউকে হসপিটালে যেতে হবে না, ওরা ওরা হসপিটালে যাওয়ার আগে এখানে সুস্থ হয়ে যাবে, তাই আমরা এখানে ডক্টরের ব্যবস্থা করেছি। এখন আপনারা যদি বুঝতে না চান, বুঝতে না পারেন, এটা আপনাদের ব্যর্থতা, আমাদের কিচ্ছু নয়, আমরা চেষ্টা করছি। এরপরে দেখা যায় ভিড়ের মধ্যে থেকে একটি একটি মহিলা কাউকে একটা ফোন করে আর বলতে থাকে, ম্যাম আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কাজ করেছি, ঠিক যেভাবে যেভাবে কাজটা করতে বলেছিলেন সেভাবেই হয়েছে। আমরা আমরা এখানে অনেক একটা ভিড় সৃষ্টি করেছিলাম, এর মাঝখানে
হঠাৎ সেই ছেলেটি, বিহান বলে ছেলেটি এসেছিল, ছেলেটির মাথায় ঢিল লেগে যায় আর ছেলেটির মাথা ফেটে যায়। এরপরে দেখা যায় কম্পাস সেখান থেকে সবাইকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে পাঠিয়ে দিয়ে ছাদে আসে। সেখানে এসে নিজের কাজটা সম্পূর্ণ করে নিলে তখন সবাই অনেক খুশি হয়ে যায়। তখন সবাই বলতে থাকে, সত্যি কম্পাস, তোর দ্বারা এসব সম্ভব। তুই যদি আজকে না থাকতিস তবে যে কি হতো আমরা তোকে বলে বোঝাতে পারবো না। আমরাও হয়তো বা অসুস্থ হয়ে পড়তে পারতাম।